শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কলকাতার বাসিন্দা বর্তমানে, কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল সেটা আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটনা আর কি। তখন সে থাকতো রানীগঞ্জে, ঠিক আছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম শ্রুতি। বর্তমানে আমি কলকাতায় থাকি আর কি, আমার চাকরি সূত্রে। কিন্তু আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জে। এবার যখনকার ঘটনা আমি বলছি সেই সময়টা আমি রানীগঞ্জেই ছিলাম আর কি। তো প্রথম থেকে একটু বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমার বাবা হচ্ছে সরকারি অফিসে কাজ করে, রানীগঞ্জে কয়লা খনির যে অফিসার, সে অফিস সরকারি অফিস, সেখানে কাজ করে। এবার আমার যে পৈতৃক বাড়ি সেটা হচ্ছে বর্ধমানে। আমার ঠাকুরদা ঠাকুমা ওই বর্ধমানের যে পৈতৃক বাড়ি সেখানেই থাকে আর কি। আর আমার বাবার হচ্ছে এক ভাই এক বোন, পিসি যে তিনি তার শ্বশুরবাড়িতেই থাকেন। এবার আমাদের যে পৈতৃক বাড়ি সেটা বিশাল বড়। এক সময় আমার ঠাকুরদা বেশ নামকরা একজন বড় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন আর কি, সোনার ব্যবসায়ী। তো নাম অনেক কামিয়েছিল, অনেক টাকা পয়সাও কামিয়েছিল, সেই জন্য তিনি ভালোই বড় একটা বাড়ি বানিয়েছিল আর কি। এবং যেহেতু বাবার সেরকম ব্যবসায় অত মন ছিল না আর কি, যোগ ছিল না, সেজন্য সে নিজের মতো পড়াশোনা করে সরকারি চাকরিটা পেয়েছিল। এবার আমি আমার মা দুজনে বা ঠাকুমা ঠাকুরদার সাথে ওই বর্ধমানের বাড়িতেই থাকতাম। আমার ছোটোবেলায় পড়াশোনা সব ওই বর্ধমানে আর কি। এবার বাবা ছিল রানীগঞ্জে, সরকারি কোয়ার্টারে থাকতো আর কি, ঠিক আছে। এবার মা আমার বাবাকে প্রায় দিনই বলতো যে রানীগঞ্জে একটা ফ্ল্যাট বা কিছু নিতে, যাতে আমি এবং আমার মা দুজনে বাবার সাথে ওখানে শিফট হয়ে যেতে পারি। এবার বাবা তখন বলতো যে যেহেতু আমাদের বর্ধমানে একটা এত বড় বাড়ি রয়েছে, এবার তার থেকে বড় কথা আমার ঠাকুমা ঠাকুরদার বয়স অনেক বেশি ছিল আর কি সেই সময়। তো সেই জন্য মাকে বলেছিল যে তাদের সাথেই থাকতে, যাতে তাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো মা অত বেশি আর কোনো ঝামেলা বা কিছু করেনি আর কি, সে কথা কাটাকাটি হয়নি এই নিয়ে। এবার আমার ঠাকুমা ঠাকুরদা যখন মারা গেলেন আর কি, যখন আমার ঠাকুরদা মারা গেছিলেন তখন আমি মাধ্যমিকে সবে কমপ্লিট করেছি। এবার যখন আমি ক্লাস 12-এর মাঝামাঝি তখন আমার ঠাকুমাও মারা যায়, ঠিক আছে। তো মানে প্রায় 1.5-2 বছরের মধ্যে ঠাকুমা ঠাকুরদা দুজনেই কিন্তু মারা যায়। এবার ওনাদের মারা যাওয়ার পর থেকে আমাদের অত বড় বাড়িতে দুজনের থাকা একটু অসম্ভব হয়ে গেছিলো। অসম্ভব এই কারণে যে প্রথমত অত বড় বাড়ি, তারপর গ্রাম সাইডে, ঠিক আছে। বেশ আমাদের সত্যি কথা বলতে আমাদের দুজনে বেশ ভয়ই লাগতো, ঠিক আছে। তার থেকে বড় কথা, মা যখনই বাইরে বেরোতো প্রায় দিন, মানে ঠাকুমা মারা যাওয়ার পরে প্রায় দিন আমার পাড়ার লোকজন মাকে বলতো যে আপনার ওই বাড়িতে রয়েছেন কী করে। আমরা তো প্রায় দিন দেখি কেউ নাকি ওই বাড়ির ছাদে, বাড়ির উঠোনে, বাগানে ঘোরাফেরা করছে। মা না এইসব কথা শুনে বেশ ভয় পেত আর কি। যেহেতু আমরা দুজনে একা থাকি, দুজনেই মেয়ে, কোনো ছেলেপেলে কেউ নেই বাড়িতে, তো সেই জন্য মা এইসব কথা শুনে বেশ ভয় পেত, ঠিক আছে। মা এসব কথা ইগনোর করতো, বা এইসব কথা শুনতে চাইতো না, কিন্তু তাও জোর করে মানুষ শোনাতো আর কি, কেন জানি না। হ্যাঁ, তো এরকম হতো। কিন্তু আমাদের যখন বাড়িতে ছিলাম আর কি, যতক্ষণ আমি বাড়ি থাকতাম, আমরা কিন্তু কেউই সেরকম কিছু ফিল করিনি। কিন্তু তাহলেও ওই লোকজন যা বলতো ওই সব কথা শুনে আমাদের মধ্যে একটা ভয়, আতঙ্ক একটা কাজ করতো, এবং আমাদের মতো মনে হতো যে সন্ধে হলেই যেন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, এরকম একটা নিজেদের মধ্যে মনে হতো। তো যাই হোক, বাবাকে এইসব কথা বলা হয়, বাবা অনেক চেষ্টা চরিত্র করে একটা ফ্ল্যাট জোগাড় করে, যেটা রানীগঞ্জেই, বাবার অফিস থেকে খুব বেশি দূরে নয়। হ্যাঁ, তো ফ্ল্যাটটা ছিল 6তলা, আর আমাদের যে ফ্ল্যাটটা আমরা নিয়েছিলাম আগে, আমাদের ঘরটা ছিল 3তলায়, ঠিক আছে। তারপর এই যে পৈতৃক বাড়ি, এই পৈতৃক বাড়িটা বাবা আর পিসি দুজনে মিলে ভাগাভাগি করে নেয়। তারপর এখানে সব সমস্যা সব মিটে যায় আর কি, এখানে আর কিছু পিছুটান রইল না বর্ধমানে। এবার আমরা দুজনে, আমি আর মা দুজনে বাবার সাথে রানীগঞ্জে শিফট হয়ে যাই। এবার আমার যে কলেজ সব কিছু রানীগঞ্জেই প্রথম থেকে শুরু করা হয়। এবার যেদিনকে আমরা ওই রানীগঞ্জের ফ্ল্যাটে শিফট হচ্ছি সেদিনকে ছিল রবিবার। এবার আমরা যখন ঘরে মালপত্র ঢুকছে আমাদের, তখন দেখলাম আমাদের ঘরের একেবারে উল্টো দিকে একটা ঘর রয়েছে, ফ্ল্যাট। সেখানে আমাদের জিনিসপত্র ঢোকানোর শব্দ শুনে একটা মহিলা এবং একটা বাচ্চা দুজনে মিলে বেরিয়ে এলেন। এসে বললেন যে নতুন নাকি। মা বললো হ্যাঁ। তো তারা আচ্ছা ভালো ভালো বলে ঘরে ঢুকে গেল, মানে হাসি মুখে ঢুকে গেল আর কি। এবং আমরা দেখলাম যে আমরা দুজনের যে ঘর, মুখোমুখি যে ঘর ছিল, তাদের মাঝখানে, মানে আমাদের দরজার ডান দিকের যে দেওয়াল,
সেই দেওয়ালে আর একটা ঘর রয়েছে, সেই ঘরটা কিন্তু একেবারে তালা দেওয়া, দরজাতেও তালা দেওয়া এবং যে কলেপসিবল গেট সেই গেটেও তালা দেওয়া। মানে দেখে বোঝা যাচ্ছে যে প্রায় অনেক বছর এখানে কেউ থাকে না। ঝুল ঝুল পুরো জমে গেছে এরকম আর কি। তো আমরা যাই হোক সব কিছু ঢোকালাম এবং সন্ধেবেলা দেখলাম ওই সেই মহিলাটা যে সকালবেলা এসে কথা বলেছিল সে কিন্তু আমাদের বাড়িতে এলো, এসে মায়ের সাথে কথাবার্তা বলতে শুরু করলো, মানে আলাপ করতে চাইছিল আর কি। তো মাও কথাবার্তা বলছে এবং ওদের যে বাচ্চাটা ছিল বাবান বলে, বাচ্চারাও এসে আমার সাথে কথা বলছিল, আমিও কথাবার্তা বলছিলাম, বেশ ভালোই বাচ্চা আর কি। ও তখন বয়স ছিল 10 বছর, ঠিক আছে, ক্লাস 5-এ পড়ে এরকম। এবার আমরা কথাবার্তা বলছি, তো কথাবার্তা মানে জানতে পারলাম যে উনি মহিলাটা এবং মহিলাটার হাজব্যান্ড দুজনেই কাজ করে, অফিসে কাজ করে এবং যে বাচ্চারা ও সারাদিন বাড়িতেই থাকে এবং তার জন্য একটা লোক রাখা রয়েছে, একটা আয়া রাখা রয়েছে, যে একেবারেই ভালো না। আমার ছেলে মানে ওই বাবান ছেলেটা ওর মাকে নাকি প্রায় দিন নালিশ করে যে তার মাসি নাকি, মানে ওই আয়াটা আর কি, তাকে নাকি খাবার দাবার দেয় না ঠিক করে, তার খেয়াল রাখে না, যত্ন করে না। এবার এই কথাগুলো যখন সেই আয়াটাকে বলে ওর মা, বাবানের মা, তখন কিন্তু আয়াটা অস্বীকার করে যায়, বলে না আপনার ছেলে দুষ্টু, আপনার ছেলে খাওয়া দাওয়া করে না, ওর পেছনে খাওয়া নিয়ে দৌড়াতে হয়, এই সব অনেক কিছু বলতে শুরু করে। এবার ওরা যেহেতু বাড়িতে থাকে না, তো কার কথায় বিশ্বাস করবে, তাই না? তো যাই হোক, তখন এইসব কথা শুনে আমার মা হট করে বলে দেয় যে আমার মেয়ে তো বাড়িতেই থাকে, তো আপনি যদি চান আপনার ছেলেকে কিন্তু আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। আপনি যখন অফিস যান তখন আপনার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আমার বাড়িতেই থাকলো, তাহলে আপনার আয়া ফায়া রাখতে হবে না, আর আমার মেয়ে পড়াতেও জানে, আপনার ছেলেকে পড়িয়েও দেবে, কোনো সমস্যা হবে না। তখন ওর মা বলে আচ্ছা তাহলে তো খুব ভালোই হয়, তুমি কত টাকা করে কী নেবে পড়াতে এইসব বলো, আমি তাই তোমার কাছেই পড়াবো, এইসব বলে আর কি। তো আমি খুব একটা আপত্তি জানাইনি, ঠিক আছে, বাচ্চাটা বেশ ভালোই কিউট ছিল আর কি, সেজন্য আমি অত বেশি আপত্তি জানাইনি। তো পরের দিনকে যখন ও যাচ্ছে, ওর বাবা মা যাচ্ছে আর কি অফিসে, তখন দেখলাম বাচ্চারা বেশ ভদ্র ছেলের মতো আমাদের বাড়িতে চলে এলো, এসে আমার সাথে নানান রকমের গল্প করছে, কথাবার্তা বলে, সারাদিন আমাদের বাড়িতেই ছিল, খাওয়া দাওয়া করলো, দুপুরবেলা আমার সাথে খেলাফেলা করলো, একটু পড়াশোনাও করলো আমার কাছে, সব কিছু করে যখন সন্ধ্যাবেলা ও মা এলো তখন কিন্তু ও ঠিক আবার মায়ের নিজের ঘরে চলে গেল এবং ঘরে ঢোকা মাত্রই আমাকে বললো দিদি আমি এসে গেছি, এই বলে চিৎকার করে উঠলো। আমি বুঝে গেলাম যে ও ঘরে ঢুকে আছে, আর আমিও সাড়া দিলাম যে হ্যাঁ ঠিক আছে। এরকম করে প্রত্যেক দিন চলতে লাগলো, প্রায় 5-6 দিন এরকম করলো, এরকম ঠিক সেম জিনিস হতে লাগলো। এবং 7ম দিনে দেখলাম ও যখন আমাদের ঘর থেকে ওর নিজের ঘরে গেল, দেখলাম প্রায় 10 মিনিট হয়ে গেছে, ও কিন্তু কিছু বলছে না। এই যে দিদি এসে গেছে যে প্রত্যেক দিন বলতো, সেই কথাটা কিন্তু ও বলছে না। এবার প্রত্যেক দিন প্রায় এক মিনিটও লাগে না ও এই কথাটা বলতে, কিন্তু সেদিনকে প্রায় 10 মিনিট লেগে গেছিলো এই কথাটা বলতে। তো আমি ভাবতে লাগলাম যে কী হলো, এখনও কিছু বলছে না, ও কি ঘরে ঢোকেনি? তো আমি দরজার সামনে যেতেই দেখলাম আমাদের দুজনের মাঝখানে, মানে আমাদের দরজার ডান দিকে যে দেওয়ালের ঘরটা রয়েছে আর কি, সেখানে দেখলাম দরজাটা একটু ফাঁকা হয়ে রয়েছে এবং ও মানে বাবান ঘরের মধ্যে উকি মেরে কিছু একটা দেখার চেষ্টা করছে যে ঘরের ভেতর কী রয়েছে। আমি বললাম এই কী দেখছিস ওরকম করে? তখন ও বলছে দেখো দিদি, ভেতরে পুরো অন্ধকার, কিন্তু তাও কিছু একটা দেখা যাচ্ছে যে কেউ যেন রয়েছে ঘরের মধ্যে। আমি না অত বিশেষ পাত্তা দিলাম না। এবার আমি একটু কৌতূহল, এমন করে বলেছে কৌতূহলবশে একটু দেখার চেষ্টাও করলাম ভেতরে কী রয়েছে না রয়েছে। তো আমি দেখলাম যে ঘরের ভেতরে আসবাবপত্র সব কিছুই মানে নর্মাল, মানে যেন মনে হচ্ছে কেউ ঘুরতে গেছে। মানে যদি কেউ ঘর পর ছেড়ে দিয়ে চলে যায় তাহলে তো তারা নিজেদের আসবাবপত্র সব নিয়ে যাবে, তাই না? মানে জিনিসপত্র যা যা রয়েছে সব কিছুই নিয়ে যাবে, কিন্তু সেরকম কিন্তু কিছুই না, ঘরের জিনিসপত্র অ্যাজ ইট ইজ সেম রয়েছে। হ্যাঁ, আর আমি যেটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে একটা অ্যাসিডের গন্ধ, ঠিক আছে, একটা মারাত্মক উগ্র অ্যাসিডের গন্ধ ওই ঘর থেকে বেরিয়ে আসছে। তারপর এরকম হলো, তো আমি ওকে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম যা তুই ঘরে যা। এরপর থেকেই আমি মানে যেদিনকে এই ঘটনা হয় তারপরেই সেদিনকেই আমি রাতেরবেলা শুনতে পেলাম ওই ঘর থেকে বিভিন্ন রকমের আওয়াজ, মানে অনেক উঁচু থেকে একটা স্টিলের গ্লাস যদি ফেলে দেওয়া যায় নিচে যেরকম ঠং করে একটা আওয়াজ হবে, ঠিক সেরকমই একটা আওয়াজ আমি পেলাম, ঠিক আছে। তারপর আমি শুনতে পাচ্ছি যে পায়ের শব্দ, যেন কেউ পুরো ঘরময় হেঁটে বেড়াচ্ছে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পাই আমি। তো আমি ওই দিনটা আমি কোনো গুরুত্ব দিই না, কোনো পাত্তা দিই না, এবং 3-4 দিন ঠিক ওরকম হওয়ার পরে আমি জিনিসটা নিয়ে ভাবতে লাগলাম যে যদি ঘরে বন্ধ ঘরে যদি ইঁদুর থাকে, ওই স্টিলের গ্লাস নিয়ে বুঝলাম
ইঁদুরে ধাক্কা মাক্কা মেরে ফেলে দিচ্ছে, কিন্তু ঘর মধ্যে হেঁটে বেড়ানোর বাইরের শব্দ সেটা কী করে মানবো আমি, সেটা কী করে হতে পারে, তাই না? তো এই জিনিসটা আমি খুব ভাবাচ্ছিল। তো একদিনকে ওরকম করেই ঠিক যে কিছুদিন আগে ও মানে ঘরে ঢোকার পরে বলেনি আর কি, ঠিক সেরকমই একদিনকে আমাদের ঘর থেকে যখন নিজের ঘরে গেল, দেখলাম ঠিক সেরকমই কিছু সারা শব্দ, মানে কিছু বলছে না যে দিদি আমি এসে গেছি। আমি আবার সন্দেহ হয় যে ও আবার কি ওই ঘরে দেখছে। আমি আবার উঠে যাই, দেখি ও ঠিক সেরকমই ওই ঘরের মধ্যে কিন্তু উঁকি মারছে, এবং সেদিনকেও দরজাটা ওরকমই ফাঁক ছিল। কিন্তু প্রথম দিন যখন ও দেখেছিল, পরদিন সকালবেলায় কিন্তু আমি দেখলাম যে দরজাটা কিন্তু বন্ধ, ঠিক আছে। তো সেদিনকে আবার কী করে ফাঁক হয়ে গেল, কিন্তু আমি কিন্তু কাউকে দেখি না ওই ঘরে আসছে বা যেতে, ঠিক আছে। তো যাই হোক, আমি ওকে আবার সেদিনকে ঘরে পাঠিয়ে দিলাম। এবার সেদিনকেও ঘরে যাওয়া মাত্রই কিন্তু ধুম জ্বর, মানে মারাত্মক জ্বর। পরদিনকে যখন দেখছি যে ও আসছে না আমাদের বাড়িতে সকালবেলায়, তখন আমি ওর বাড়িতে যাই জিজ্ঞেস করতে, যে কিরে তুই আসবি না, এরকম জিজ্ঞেস করতে যাই। তখন দেখছি আমি ঘরে ঢোকা মাত্রই যেটা প্রথমেই লক্ষ্য করলাম সেটা হচ্ছে অ্যাসিডের গন্ধ, যে গন্ধটা আমি ওই ঘরে পেয়েছিলাম, ঘর থেকে পেয়েছিলাম। সে তীব্র মানে একটা অস্বাভাবিক একটা অ্যাসিডের গন্ধ আর কি, আমার ওদের ঘরে, বাবানদের ঘরে ঢোকা মাত্রই আমি প্রথম পেয়েছিলাম। নাকে সে ঝাপটা মারে। তারপর ওর ঘরে যাই, গিয়ে দেখছি ও পুরো কেতরে পড়ে রয়েছে বিছানায়। তো মাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, ওরকম করে পড়ে রয়েছে। তখন বলছে কালকে রাত থেকে মারাত্মক জ্বর, এতই জ্বর যে ও রাতেরবেলা ডিনারটুকুনি করতে পারেনি, মাথা ব্যথা তুলতে পারছে না। আমি যে কেন, কী হলো? তো কালকে ঠিকই ছিল, সারাদিন তো ঠিক ছিল, আমার সাথে খেলাফেলা করলো, পড়াশোনা করলো, তাহলে হঠাৎ করে কী হলো? তখন ও মা বলছে হ্যাঁ, তোমাদের বাড়ি থেকে এলো, এসে আমার মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিল, গেম ফেম খেলছিল। হঠাৎ করে আমি যখন রান্নাবান্না করতে যাই, দেখলাম ও আমাকে মা মা করে ডাকছে। আমি ঘরে আসতেই আমাকে বলছে যে ওর নাকি মারাত্মক ঠান্ডা লাগছে, একটা কম্বল দিতে। মে মাসের গরমে কার কম্বল লাগে আমি জানি না, ঠিক আছে, কিন্তু ও আমাকে বলছে একটা কম্বল দিতে। তো আমি ওই কম্বল দিই, এবং গায়ে হাত পায়ে যখন আমি মাথায় গায়ে যখন হাত দিও, দেখলাম মারাত্মক জ্বর, মানে গায়ে গা পা পুড়ে যাচ্ছে এরকম। তো ওষুধ দিয়েছিলাম, কোনো কাজ করেনি। আমি ওকে খাবার দিলাম, খাবারটা খেয়ে আর একটা ওষুধ দিয়েছিলাম, সেই খাবারটা তো খাইনি, ওষুধ আর খাইনি, ঠিক আছে। ভেবেছিলাম পরদিন ঘুমালে হয়তো শরীরটা ঠিক হবে, কিন্তু না। এবার আমি এখন কী করবো বুঝতে পারছি না, আমি অফিস যাবো কী করে, আমি সেটা বুঝতে পারছি না। তখন আমি বললাম যে তুমি অফিস যাও, চিন্তা করো না, আমার খাবার কোথায় কী রাখা রয়েছে আমাকে বলে দাও, আমি ওকে খাবার খাইয়ে দেবো, ওষুধ ফষুধ সব কিছু খাইয়ে দেবো, আমি ওর সঙ্গেই রয়েছি, তুমি চিন্তা করো না। তো আমার উপর ভরসা করে ও মা অফিস চলে যায়। অফিস যাওয়া মাত্রই হ্যাঁ দেখলাম 1 ঘন্টার মধ্যে ও একেবারে চাঙ্গা হয়ে গেল, মানে যেরকম ঠিক আগের দিন ছিল আর কি, অন্য দিন থাকে ঠিক সেরকম চাঙ্গা হয়ে গেল। উঠে বসে বললো, সারা ঘর মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, আমাকে বলছে চলো খেলা করি, এইসব অনেক কিছু বলছে। আমি জিনিসটা না আমার খুব অবাক লাগলো। হ্যাঁ, আর আমি যতক্ষণ ওদের ঘরে ছিলাম, প্রত্যেকটা মুহূর্ত ওই অ্যাসিডের গন্ধটা কিন্তু আমার নাকে এসে ঝাপটা মারছে। তো তখনও আমাকে হঠাৎ করে মানে বাবা আমাকে বলে যে দিদি তুমি রাতেরবেলা কোনো আওয়াজ শুনতে পাও, কোনো শব্দ শুনতে পাও? বললাম শব্দ, আওয়াজ কেন, কীরকম শব্দ? তখন বাবা আমাকে বলছে যে আমি না প্রায় দিন রাতেরবেলা শুনতে পাই যে আমাদের পাশের ঘর থেকে যেন কেউ হাঁটাচলা করে বেড়াচ্ছে, এরকম শব্দ, বা কোনো স্টিলের গ্লাস ফেলে দিলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ আমি শুনতে পাই। আমি মাকে বলেছি একবার, কিন্তু মা বলেছে যে আমার মনের ভুল, আমি নাকি সবসময় টিভি দেখি, তার জন্য এসব আমি দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি, এসব আমাকে বলে। তুমিও কি শুনতে পাও? আমি না কতটা চেপে যাই, কারণ একটা বাচ্চা মানুষ, ওকে বললে ভয় পাবে, সেই জন্য আমি অত কিছু বলি না। না তোর মা ঠিকই বলেছে, এইসব তোর মনের ভুল, সারাক্ষণ সব মোবাইল ফোনে কী সব দেখিস, ওই সব জন্যই তোর এইসব মনে হচ্ছে, আর কিছু না। তো ওই দিনটা গেল, ওর মা রাতেরবেলা সন্ধ্যাবেলা এলো আর কি, এসে দেখছে ওর ছেলেকে দেখে ওর মা অবাক। মা বলছে কী করে হলো, তুমি কি জাদু করেছো নাকি? আমি বললাম না, ও তো তুমি যাওয়ার পরে দেখলাম একদম পুরো ফিট হয়ে গেছে। তারপরে মা আমাকে বললো বা ভালো, তাহলে ওই অনেক কিছু বললো। সেদিনকে রাতেরবেলা হঠাৎ করে আবার ঠিক আগের দিনের টাইমে 10:30 বাজে, ঠিক ওরকম সময় ও বাবান আবার তার মাকে এরকম করে মা করে ডাকছে। মা যখন তার ঘরে গেল, তার কাছে গেল, বলছে তার আবার জ্বর এসছে, তার ঠান্ডা লাগছে মারাত্মক। আবার একটা কম্বল চাপা দিয়ে দিল। তারপর পরের দিন সেদিনকে রাতেরবেলায় ওর মা আমাকে আবার ডাকে, সেকেন্ড দিনকে আর কি। তো আমি ওদের ঘরে যাই, 10:30 বাজে, তখন আমি ওদের ঘরে যাই। ঘরে গিয়ে দেখছি ওর আবার জ্বর। আমি দেখে অবাক, এটা কী করে সম্ভব? যে ছেলেটা সারাদিন চঞ্চল ঘুরে বেড়ালো, হ্যাঁ, সে হঠাৎ করে আবার কী করে জল পড়ে গেল? এই জিনিসটা আমি খুব ভাবাতে লাগলো, ঠিক আছে। তো আমি তখনও ওর মাকে কিছু বলিনি যে ও মা হচ্ছে মানে বাবান যে সব ঘরের মধ্যে উকি বুকি মেরেছে, এইসব কিন্তু কিছু বলিনি।
তো মা তখন ডাক্তার ফাক্তার ডেকে আনে। বাবা ওর মা বাবা দুজনে মিলে ডাক্তার ফাক্তার ডাকে। বাবা ডাক্তার আসে, দেখার পর ওষুধপত্র দেয়। বলে যে মাথায় জলপট্টি দিতে বেশি করে। তো ওই ওষুধপত্রের কোনো কাজ বাজ কিছু হয় না, ঠিক আছে। এর পরের দিনকেও দেখছে সেই একই রকমের জ্বর এক ফোঁটাও কমেনি, ঠিক আছে। তো কী বলবো, সেখানে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে সেখানে একবার বলা উচিত। কিন্তু পরক্ষণেই আবার মনে হচ্ছিল যে আমি যদি বলে দিই তাহলে ওরা যদি ভাবে তাহলে এতদিন তুমি কেন বলোনি, এই কথাটা ভেবে আমি পিছিয়ে যাচ্ছিলাম। তো আমি নিজের মধ্যে কন্ট্রোল না করতে পেরে আমি কিন্তু কথাটা বলে দিই যে জানো কাকিমা, এরকম ব্যাপার। হ্যাঁ, তখন ও সব কিছু শুনলো ওর বাবা মা। তো শোনার পরে ওর বাবা মা সেক্রেটারিকে ফোন করে, মানে ফ্ল্যাটের যে সেক্রেটারি সে তাকে ফোন করে সব কিছু বলে। তখন সেক্রেটারি ওদের ঘরে আসে, বাবানদের ঘরে এসে বাবা মায়ের সাথে কথা বলছে যে ওই ঘরে যে কিছু একটা প্রবলেম আছে সেটা তারাও জানে, কিন্তু কি প্রবলেম, কেন প্রবলেম, কি ঘটনা কি রয়েছে ওই বাড়ি ফ্ল্যাটটায়, সব তারা কিছুই জানে না, ঠিক আছে। কিন্তু কিছু একটা প্রবলেম রয়েছে সেটা তারা জানে। হ্যাঁ, তারা এটাও বললো যে ওই ফ্ল্যাটে নাকি একটা বাবা আর ছেলে দুজনে থাকতো। তাদের মানে বাচ্চাটার যে মা সে কিন্তু মারা গেছিলো। তারপরে তাদের বাবা আর ছেলে যে দুজনে থাকতো এই ফ্ল্যাটটায়। তো যাই হোক, এরা হলো। তারপরে সে সেক্রেটারিটাই বলে যে আপনি পাড়া মোড়ে একটা শিব মন্দির দেখেছেন? তখন বাবা বলে যে হ্যাঁ দেখেছি। তখন সেক্রেটারি বলে যে আপনি একটা কাজ করুন, আপনার ছেলেকে একবার ওই শিব মন্দিরে নিয়ে যান। ওখানে যে পুরোহিত রয়েছে, পণ্ডিত রয়েছেন, উনি অনেক পুরনো, উনি আপনার কিছু সাহায্য করতে পারে। আপনাদের কথা শুনে যা বুঝতে পারলাম, এটা কিন্তু ডাক্তার বুদ্ধিতে কমবে না। তো আপনারা যান, ওখানে নিয়ে গিয়ে দেখান একবার, যদি কিছু হতে পারে তো ওখানেই হতে পারে। তো তখন তৎক্ষণাৎ বাবা মা দুজনে মিলে বাবানকে নিয়ে গেল সেই শিব মন্দিরে। এবং ওই শিব মন্দিরে যে পুরোহিত ছিলেন তিনি বাবানকে দেখেই বলে দেয় এই মারাত্মক অবস্থা, একে বাড়ি থেকে বার কর, যে বাড়িতে এখন রয়েছিস সে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরো, নাহলে কিন্তু ছেলেকে বাঁচতে পারবি না। তখন বাবা মা জিজ্ঞেস করে কেন, কী হয়েছে আমাকে একটু বলুন খুলে আমাদেরকে। তখন সেই তান্ত্রিক মানে পুরোহিতটা বলে আর কি, যে বাড়িতে রয়েছিস সে বাড়িতে কিন্তু ভালো কিছু নেই, যা রয়েছে সেটা কিন্তু ভালো না। ওই কিন্তু তোর ছেলের ক্ষতি করছে, এবং সে চায় যে তোর ছেলে যাতে একেবারে নিঃস্ব হয়ে যাক, একেবারে শেষ হয়ে যাক, সেই দিকেই কিন্তু সে এগোচ্ছে। তোর ছেলে কিন্তু শেষ হয়ে যাবে যদি তাড়াতাড়ি তোরা এই বাড়ি থেকে বেরোস। তারপরে সেই তান্ত্রিক বলতে মানে পুরোহিত আর কি, তিনি একটা কবচ দেয়, কবচ দিয়ে ছেলেকে হাতে পরিয়ে দেয়, বাবানের হাতে পরিয়ে দিয়ে বলে যে কবচটা আমি দিলাম ঠিকই, কিন্তু এটা রেশ কতদিন থাকবে সেটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। যত তাড়াতাড়ি পারবি বাড়ি থেকে বেরো। বাড়ি থেকে না বেরোলে কিন্তু সমস্যা হবে। এবার বাবা মা দুজনের অবস্থা অতটাও ভালো ছিল না যে একেবারে একটা এই সমস্যার জন্য নতুন একটা ফ্ল্যাট দেখে নেবে, নতুন একটা ফ্ল্যাটে শিফট হয়ে যাবে, এই রকম আর্থিক অবস্থা ওদের ছিল না আর কি। তারপর তারা বাড়ি ফিরে আসে। কবচটা পড়ার পর থেকে বাবার শরীরটা একটু ঠিকঠাক হয়। তো সে আবার আমাদের বাড়িতে আসে, যেরকম আগে চলতো সেরকমভাবেই সে চলায় আর কি। মানে সারাদিন থাকে, রাতেরবেলা সন্ধ্যাবেলা চলে যায় মা যখন আসে। প্রায় 5-6 দিন এরকম চলতে হঠাৎ করে একদিন আবার সেম জিনিস, ও আমাদের ঘর থেকে বেরিয়ে ওদের ঘরে যাওয়ার পরে কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছে না। আমার আবার ভয় লেগে যায় যে কী হলো আবার। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাওয়া মাত্রই দেখছি যে বাবান ওই ঘরের মধ্যে উঁকি মেরে কিছু একটা দেখছিল আর কি। আমি যেই আমাদের দরজার সামনে গিয়ে ওকে ডাকতে যাবো, বাবান কী করছিস আবার, তুই বারবার কেন দেখিস ওই ঘরে, এরকম করে বলতে যাবো, তখন দেখলাম বাবান কিন্তু ওই ঘরে ঢুকে গেল, এবং এমন করে ঢুকে গেল যেন কেউ ভেতর থেকে ওকে টেনে নিয়েছে। মানে কেউ বাইরে থেকে বা ভেতর থেকে টানলে যেরকম করে মানুষ ঢুকবে বা বেরোবে, ঠিক সেরকমভাবেই ও কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেল এবং দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে বাবা মা দুজনকে ডাকি, তারা দুজনেই বাইরে আসে এবং দরজা পেটাতে শুরু করে। তারপর আবার বাবা মা দুজনে বেরোয়, বাড়ির সেক্রেটারি আসে, ফ্ল্যাটের সেক্রেটারি এবং আরও 3-4 জন আসে। সবাই মিলে দরজা পেটাচ্ছে, কেউ কোনো সারা শব্দ ভেতর থেকে আসছে না। হঠাৎ করে 5-10 মিনিট পরে শুনতে পেলাম বাবানের চিৎকার,
মা আমাকে বাঁচাও, শ্রুতিদি আমাকে বাঁচাও, আমি আমি এখানে থাকতে পারছি না, এ আমাকে মেরে ফেলবে, এ আমাকে মেরে ফেলবে, খুব ভয়ানক, এরকম করে চিৎকার করছে ভেতর থেকে। আর আ করে চেল্লাচ্ছে, মানে যেমন যাতে ওকে যেন কেউ মারছে আর কি, ওকে কেউ ওর ওপর অত্যাচার করছে, এরকম করে সে শব্দ করছে আর কি ভেতর থেকে। এবার এই শব্দ শুনে ওর মা আরও কান্নায় ভেঙে পড়ে যে ওর ছেলের সাথে কী হচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছিল ওই অবস্থা, মানে ওর গলার শব্দ শুনে বারবার বলছে মা আমাকে বাঁচাও, শ্রুতিদি আমাকে বাঁচাও। তো আমরা তখন সময় হচ্ছে প্রায় 8টা, সাড়ে 8টা বাজে, ঠিক আছে। ওরকম করে শব্দ হচ্ছে, এবার দরজা সবাই মিলে পেটাচ্ছে, কিন্তু কোনোভাবেই দরজা কিন্তু ভাঙা যাচ্ছে না। মানে একটা কাঠের দরজা, সেটা কতই বা শক্তি হবে, সেটা যদি 5-6 জন মিলে অনবরত পেটানো যায় সেটা কিন্তু ইজিলি ভেঙে যায়, কিন্তু ওই দরজা কিন্তু ভাঙছে না। সে যতই জোরে মারা হচ্ছে না কেন, দরজা এক ফোঁটার জন্য নড়ছেও না। তখন ওই সেক্রেটারি বলে যে চলুন না, বাবাকে বলে চলুন আমার সাথে ওই পুরোহিতকে নিয়ে আসি, যদি যা কিছু করতে পারবে পুরোহিতই কিন্তু করতে পারবে, আর কেউ কিছু করতে পারবে না। এই কথাটা শোনা মাত্রই দেখলাম বাবানের যে চিৎকার চেঁচামেচির শব্দ সেটা কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এরপরে একটা অট্টহাসি শব্দ শুনতে পেলাম, একটা মেয়ের অট্টহাসির শব্দ, এবং সে বলছে যাকে পারবি ডেকে নিয়ে আয়, তোর ছেলের আজ আর খবর হবে, ছেলে আজ আর বাঁচবে না, তোর ছেলেকে আর ফেরত পাবি না, ও একবার ঢুকে গেছে মানে আর ফেরত পাবি না তোর ছেলে আজকে শেষ, তো যাকে পারবি ডেকে নিয়ে আয়। এই বলা মাত্রই আবার সে অট্টহাসি শব্দ দিয়ে হাসতে শুরু করে, ঠিক আছে। মানে একটা ভয়ানক অট্টহাসি আমরা শুনতে পাচ্ছিলাম, এবং সে অনবরত এক কথা বলে যাচ্ছে যে যাকে পারবি ডেকে নিয়ে আয়, তোর ছেলেকে আমি ছাড়বো না, তোর ছেলে আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা সে বলে যাচ্ছে। আর বাবানের চিৎকারের শব্দ, যেন তার উপর অত্যাচার করা হচ্ছে কোনো রকমভাবে। তো ওই সেক্রেটারি বাবানের বাবা দুজন মিলে দেরি না করে সঙ্গে সঙ্গে ওই পুরোহিতকে ডেকে নিয়ে আসে। পুরোহিত যখন আসে তখন সময় হচ্ছে 9টা 10-15 হবে, ঠিক আছে। আসার পরেই পুরোহিত প্রথমে পুরো ঘটনা শুনলো। তো পুরোহিত নিজের কানে শোনে যে ভেতর থেকে একটা মহিলা কণ্ঠে কেউ অট্টহাসি হাসছে, এবং বলছে যাকে পারবি ডেকে নিয়ে আয়, আমি কাউকে ভয় পাই না, তোর ছেলেকে আমি বাঁচাবো না, হ্যাঁ ছেলে কিন্তু মরবে আজকে, তোর ছেলে আজকে ফেরত যাবে না তোর কাছে, এরকম করে বলতে লাগছে। তখন ওই পুরোহিত তার হাতে যে রুদ্রাক্ষ ছিল সেটা মানে দরজার মধ্যে ঠেকিয়ে কিছু একটা শিব ঠাকুরের মন্ত্র পড়তে শুরু করে, এবং ঠিক সেই সময় প্রায় 10 মিনিট পরে মন্ত্র শুরু করেছে পড়া, তার ঠিক 10 মিনিট পর থেকেই শুনতে পেলাম যে ভেতর থেকে ওই যেই মহিলাটা এতক্ষণ ধরে হাসছিল আর কি, যে থ্রেট দিচ্ছিল আমাদেরকে, সে কিন্তু একটা মানে কারোর শরীরে যদি জ্বালা পোড়া হয় যেরকম করে সে মানে কাতর স্বরে চিৎকার চেঁচামেচি করবে, ঠিক সেরকমভাবে সেই কাতর স্বরে চিৎকার চেঁচামেচি করছে, যে করে এমন করে চেঁচাচ্ছে আর কি, মানে সে আর পারছে না নিতে। তো এতক্ষণ প্রায় 10 মিনিট এই মহিলাটা চেঁচামেচির পরে দেখলাম নিজের থেকে দরজাটা খুলে যায়, এবং ভেতর থেকে ওই বাবান কিন্তু নিজের পায়ে হেঁটে বেরিয়ে আসে, এবং তার অবস্থা দেখে যেটা বুঝতে পারলাম তার সাথে রীতিমতো অত্যাচার করা হয়েছে। তার চুল উস্কো চুল, চোখের নিচে কালি পড়ে গেছে, হ্যাঁ, আর দুই হাতের দুই কনুইতে কাল ছিঁড়ে পড়ে গেছে, ঠিক আছে। সে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, তার চোখগুলো আধখোলা অবস্থা। তখন তার মা আর তার বাবা দুজন মিলে তাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর তাকে বিছানায় শুয়ে দেয়। আবার ওই যে পুরোহিত, সেই পুরোহিত কিন্তু ওই দরজার বাইরে থেকে দিয়ে দেয়, হ্যাঁ, বাইরে থেকে ছিটকানি দিয়ে দরজার সামনে তার ঘটি থেকে কিছু একটা জল হাতে নিয়ে মন্ত্র পড়ে সেই দরজার সামনে ছিটিয়ে দেয়। তারপর আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে এই ঘরে কিন্তু সারা রাত তাণ্ডব হবে। তোরা ভাবিস না যে সব ঠিক হয়ে গেল, এই ঘরে কিন্তু সারা রাত ধরে তাণ্ডব হবে, তোদেরকে সেটা মেনে নিতে হবে। আমি কালকে সকালে একজন তান্ত্রিককে নিয়ে আসবো, যিনি আমার থেকেও বড়, তিনি যা করতে পারবেন, একে এখান থেকে বের করতে পারবেন, একে মুক্তি দিতে পারবেন। আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। তারপর ওই পুরোহিত আর কি, তিনি বাবাকে বলে যে তোকে আমি বলেছিলাম এখান থেকে যত তাড়াতাড়ি পারিস বেরো, তুই আমার কথা শুনলি না, দেখলি এইরকম আজকে হলো, যদি আমাকে না রাখতি এর থেকে আরও বেশি কিছু হতে পারতো, হয়তো তুই আজকে তোর ছেলেকে আর পেতিস না। এরকম করে সে বলে যে আর চিন্তা নেই, আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে নে, কালকে সকালেই আমি একজন তান্ত্রিককে নিয়ে আসবো, এই বলে সে চলে যায়, ঠিক আছে। এবার বাবা, আমার বাবা এবং সেক্রেটারি তিনজন মিলে ঠিক করে যে
এই ফ্ল্যাটের যে ওনার তাকে ফোন করবে। এবার সেক্রেটারি যে ছিল তার কাছে তার ওনারের নাম্বার ছিল আর কি ফ্ল্যাটে, ওনারকে ফোন করে, কিন্তু তার মানে কলটা তার ছেলে, ওনারের যে ছেলে তিনি ধরে প্রথমে বলে যে হ্যাঁ ফ্ল্যাটটা আমাদের, এইসব বলে। বাবার বেঁচে নেই, আমি এখন এই সিমটা আমার কাছেই রয়েছে, বলুন কি সমস্যা, এইসব বলে। তারপর যখন সেক্রেটারি বলে যে তোমাদের ফ্ল্যাট থেকে এইসব সমস্যা হচ্ছে, তোমরা একদিন আসো, এসে বাড়িতে পুজো দিয়ে যাও, এইসব বলে। হ্যাঁ, তখন কিন্তু ও এইসব মানতে নারাজ, মানে এইসব অস্বীকার করতে লাগে যে না, আমাদের ফ্ল্যাটে এইসব কিছু নেই, আমাদের ফ্ল্যাটে এইসব কিছু থাকতে পারে না, হ্যাঁ আপনারা ভুল শুনেছেন, ভুল দেখেছেন। তখন বাবা খুব রেগে যায়, বলছে ভুল দেখেছেন, ভুল শুনেছেন মানে কি বলছেন? আমার ছেলে আজকে মরতে বসেছিল আর আপনি বলছেন ভুল দেখেছেন, ভুল শুনেছেন। তখন ওই লোকটা আর কি, মালিকের ছেলে বলে ঠিক আছে, আপনারা যা করার আপনি করে নিন ফ্ল্যাটের সাথে, আমরা তো ওখানে থাকি না, আমাদের দেখার দরকার নেই যে ওখানে কী হচ্ছে না হচ্ছে, আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা করুন। এই বলে ফোনটা মুখের ওপর কেটে দেয়। এবার সবাই মিলে ডিসকাস করে যে একে তো আর আনা যাবে না, কোথায় থাকে তাও কারোর জানা নেই। তো পরদিনকে সবাই পুরোহিতের অপেক্ষা করতে লাগে। সকাল সকাল সেই পুরোহিত আসে তান্ত্রিককে নিয়ে। তান্ত্রিক কী করে, প্রথমে পুরো ঘরটাকে, মানে যেহেতু বাইরে থেকে ছিটকানি দেওয়া ছিল আর কি, ছিটকানিটা খুলে ঘরে ঢোকার পরে পুরো ফ্ল্যাটটাকে ঘুরে দেখার পরে বাবাকে একটা ফর্দ দেয়, বলে যে এই জিনিসগুলো প্রত্যেক কটা জিনিস কিন্তু আমার সন্ধ্যে 7টার আগে লাগবে, যে করে হোক যেখান থেকে হোক আমাকে নিয়ে আসবি, আমার কিন্তু এই পুজোর কাজে লাগবে। বাবা, সেক্রেটারি, আমার বাবা তিনজন মিলে যায়, দোকান ফোকান যেখান থেকে পারে সব কিছু জিনিসপত্র নিয়ে চলে আসে। 6:50 কি তার আগেই নিয়ে চলে আসে আর কি, 7টার আগে নিয়ে চলে আসে। এরপরে কি হয়, ওই পুরোহিত আর তান্ত্রিক দুজনে মিলে পুজো গোছগাছ করার পরে ওই তান্ত্রিকটা বলে যে আমাদেরকে ঘর বাইরে যাবি, বাইরে গিয়ে দরজাটা ভেজিয়ে দিবি, পুরো বাইরে থেকে বন্ধ করবি না, ঠিক আছে, দরজাটা ভেজিয়ে দিবি, দিয়ে নিজের ঘরে চলে যা। এই ঘরে কি হচ্ছে কান পেতে শুনতে যাবি না ভুল করেও, আর ঘরে কিন্তু উকি মেরে দেখতে যাবি না ভুল করেও। আমি আমার পুজো সব কিছু করার পরে আমি নিজে বেরিয়ে তোদের সব কিছু বলবো, হ্যাঁ, কিন্তু ভুল করেও কিন্তু এখানে কি হচ্ছে না হচ্ছে শুনতে যাবি না, দেখতে যাবি না, ঠিক আছে, তাহলে কিন্তু এই পুজো অধরা থেকে যাবে, এইসব বলে। এবার এই বলার পরে আমরা সবাই যখন ঘর থেকে বেরিয়ে আসছি, সেখানে ছিলাম হচ্ছে আমি, আমার মা, বাবানের বাবা মা আর সেক্রেটারি, এই কজন ছিলাম। এবার আমরা যখন ওই কথাটা শুনে, তান্ত্রিক কথা শুনে আমরা যখন ঘর থেকে বেরিয়ে এলাম, তখন দেখলাম আমাদের বেরোনো মাত্রই দরজার ধড়াম করে বন্ধ হয়ে যায়। কিন্তু ওই পুরোহিত এবং তান্ত্রিক তাদের দুজনেই কিন্তু নিজেদের জায়গায় বসে গেছে পুজো করার জন্য, ঠিক আছে, মানে আমরা ঘর থেকে বেরোবো আর তারা পুজো স্টার্ট করবে এরকম তারা বসে গেছে অলরেডি, কিন্তু দরজাটাকে বন্ধ করলো এরকম করে, তাই না? এটা অবিশ্বাস্যকর ব্যাপার, কারণ তখন আমাদের মাথায় এটাই এসে গেছিলো যে ভেতরে কেউ রয়েছে এখনও অবধি, হ্যাঁ, সে কিন্তু যায়নি, যার সাথে এই তান্ত্রিক এবং পুরোহিতের লড়াই হবে আজকে রাতে সন্ধ্যেবেলায়। তো আমরা যাই হোক, আমরা সবাই মিলে ওই বাবানের ঘরেই ছিলাম আর কি, বাবানদের বাড়িতে সবাই মিলে মানে অপেক্ষা করছিলাম কখন পুজো শেষ হবে এবং কখন সব কিছু আমরা জানতে পারবো কী হয়েছে না হয়েছে। প্রায় 3 ঘন্টা পরে সেই তান্ত্রিক এবং পুরোহিত দুজনেই বেরিয়ে আসার পরে বাবানের ঘরে ঢোকার পর আর কোনো চিন্তা নেই, সব কিছু ঠিক আছে। যে ছিল তাকে আমি পাঠিয়ে দিয়েছি অন্য জায়গায়, সে আর আসবে না। তখন বাবা জিজ্ঞেস করে যে কী সমস্যাটা কী ছিল, কী ঘটনা এখানে। তখন সেই তান্ত্রিকটা বলে যে এখানে একটা বাবা আর ছেলে ছিল, ছেলেরা মা মারা যায়, তারপর থেকে বাবাটা ছেলেরা দেখভালের জন্য একটা আয়া রেখেছিল। ছেলেরা খুব কম বয়সী ছিল আর কি, আয়া রেখেছিল। আজ থেকে প্রায় 10-12 বছর আগের ঘটনা আর কি, মানে যেদিনকে ওই তান্ত্রিক এসেছিলো তাই সেদিন থেকে 10-12 বছর আগেকার ঘটনা আর কি। তো যাই হোক, তো ওই আয়াটা যে রেখেছিল বাবা, হ্যাঁ, আয়াটা কম বয়সী ছিল এবং তারও একটা মেয়ে ছিল, ওই মেয়েটাও কিন্তু ওই 12 বা পাস এরকম পড়তো আর কি ওই সময়। এবার ওই যে লোকটা নিজের ব্যবসা ছিল, তো যখন ইচ্ছা বাড়ি থেকে বেরোতো, যখন ইচ্ছা বাইরে চলে আসতো, এরকম একটা ব্যাপার ছিল। এবং একটা সময় কি হয়, ওর ছেলে বাড়িতে ছিল না, তখন ওই লোকটা ওই আয়রার সাথে বাজে কাজ করে আর কি, জোর জবরদস্তি করে আর কি। তো সেদিনকে হয় আর কি, সেদিনকেই ওই মেয়েটা, আয়রার মেয়ে, তার স্কুল বা কলেজ থেকে
ওদের বাড়িতে যায় যে মায়ের সাথে একসাথে বাড়ি ফিরবে। সে বাড়িতে ঢোকা মাত্রই, ওই ফ্ল্যাটে ঢোকা মাত্রই দেখছে তার মা একটা কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে। সে তাড়াতাড়ি করে দৌড়ে যায় তার মায়ের কাছে, জিজ্ঞেস করে যে কী হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন মা তাকে সব কিছু বলে। মাটা তার মেয়েকে সব কিছু বলে। তখন মেয়েটা বলে চলো আমরা পুলিশের কাছে যাই, হ্যাঁ আমরা সব কিছু জানাই। তখন সে বলে যে ওই লোকটা নাকি তাকে থ্রেট দিয়েছে, যদি আমি পুলিশে মানে মহিলাটা যদি পুলিশের কাছে যায়, আয়টা যদি পুলিশের কাছে যায়, তাহলে কিন্তু তার মেয়ের সাথেও সে এমনই করবে যেমনটা তার সাথে করেছে আর কি। কিন্তু এর জন্য সে মাটা আর কি যেতে চাইছিল না, পুলিশের কাছে কাউকে জানাতে চাইছে না। তখন তার মায়ের কথা শুনে মেয়েটাও কিছু বলে না আর কি। তো দুদিন পরে আবার যখন মেয়েটা গেছে ওর বাড়িতে মায়ের সাথে একসাথে ফিরবে বলে, আবার দেখছে সেদিনকে একই রকমভাবে তার মা বসে বসে কাঁদছে। তার মাকে জিজ্ঞেস করে, সে বলছে ঠিক একই রকমভাবে তার সাথে আবার হেনস্থা করা হয়েছে। তখন সে মেয়েটা বলে যে এবার তো আর চুপ করা যায় না, দুবার হয়ে গেল, আর কতবার তুমি সহ্য করবে মা? তখন সে মহিলাটা বলে যে না, কিছু করিস না, হ্যাঁ আমাদের কিছুই লাভ হবে না, আমরা গরিব মানুষ, আমরা পুলিশের কাছে যাব, উল্টা আমাদেরকে অপমান করবে, আমাদেরকেই বদনাম করবে, আমাদের কোনো কিছু লাভ হবে না। এরপর কি হয়, সেই মেয়েটা চুপ করে যায়, মায়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে যায়। এবার একদিনকে কি হয়, প্রায় ওই ঘটনা সেকেন্ড যে ঘটনা ঘটেছে তার থেকে 3-4 দিন পরে সে দেখছে মা তাদের বাড়িতে ঢোকে যখন রাতের বেলা, দেখছে তার মার অবস্থা একেবারেই খারাপ। তো মাকে জিজ্ঞেস করছে কী হয়েছে, আবার কী হয়েছে? তখন মা আবার সে একই কথা বলে যে একই রকমই একই অবস্থা, এরকম আর কি। তখন সে মেয়ে এখন আর চুপ করে থাকে না, সেদিনকে আর চুপ করে থাকে না। সে মেয়ে তার মাকে নিয়ে যায় থানায়, গিয়ে ওই যে লোকটা রয়েছে আর কি, সেই লোকটার নামে কিন্তু কমপ্লেন করে দেয়। এবার কমপ্লেন করার পর সেই থানা থেকে লোকটাকে ডেকে পাঠায়। ডেকে পাঠানোর পর থানার যে ওসি রয়েছে আর কি, সে সব কিছু লোকটাকে জিজ্ঞেস করে। জিজ্ঞেস করার পরে ওই লোকটা যেহেতু টাকা পয়সা রয়েছে, সে টাকা পয়সা পুলিশকে খাইয়ে পুরো কেসটা উল্টে দেয়। তখন পুলিশ বলছে যে আপনারা গরিব মানুষ, আপনারা টাকা পয়সার জন্য এরকম করেন। উনি বলছেন যে আপনারা নাকি টাকা পয়সার জন্য ওনার সাথে এইসব করেছেন, ওনাকে নাকি ফোর্স করেছেন টাকা পয়সা দেওয়ার জন্য, আপনারা নাকি ওনার ওপরে মানে এইসব করেছেন যাতে ওনারা আপনাকে টাকা পয়সা দিতে বাধ্য হয়, এইসব করেছেন, মানে একটা মিথ্যে বদনাম রটিয়ে দেয় আর কি ওই মা আর মেয়ে দুজনের নামে। মা মেয়ে দুজনে মিলে এইসব করেছেন, হ্যাঁ দেখে তো ভদ্রবাড়ি লোক মনে হয়, এইসব ওই অনেক কিছু বলে আর কি লোকটার সামনে। আর তখন ওই লোকটা কিন্তু মুচকে মুচকে হাসছিল, ঠিক আছে। তো তখনই ওরা দুজনে ঠিক করে যে তারা দুজন এত অপমান বদনাম পুরো পাড়ায় উঠে গেছিলো, যে দুই মা মেয়ে মিলে বাড়িতে কাজ করতে যায়, আর কাজ করতে গিয়ে এইসব কাণ্ডকীর্তি করে। তো একেবারে ছিছি পড়ে গেছিলো দুই মা মেয়ের নামে আর কি। তো তখন ওই দুই মা আর মেয়ে নিজেদেরকে আর ঠিক রাখতে পারেনি। তখন মেয়েটা কি করে, মায়ের সাথে দুজনে মানে বুদ্ধি লাগিয়ে আর কি, দুজনের ইচ্ছে ছিল আর কি, অ্যাসিড নিয়ে দুজনেই খেয়ে নেয়। একটা অ্যাসিডের বোতল কেনে, দুজনে মিলে খেয়ে নেয়, আর খায় হচ্ছে ওই ফ্ল্যাটেই, ঠিক আছে। এবার যখন ওই লোক আর লোকটার বাচ্চা কেউ ছিল না, তখনই কিন্তু তারা এই ঘটনা করে তাদের ফ্ল্যাটে। এবার তারপরে যখন লোকটা আসে তার বাড়িতে, দেখছে মা আর মেয়ে দুজনের ডেড বডি তার ঘরে তার ফ্ল্যাটে পড়ে রয়েছে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, মানে ঘাবড়ে যায় আর কি, তার নামে কেস ফেস হবে এইসব। তারপর আর কোনো কেস ফেস হয়নি, যেহেতু টাকা পয়সা রয়েছে, তো কেসটা পুরো সুসাইড কেসই হয়ে গেছে আর কি। তো তারপর থেকেই ওই ছেলে আর বাবা দুজনে কিন্তু ওই বাড়িতে থাকতে পারতো না। প্রত্যেকটা দিন তাদের ওপর অত্যাচার করা হতো, মা আর মেয়ে দুজনে মিলে অত্যাচার করতো। তো ওই অত্যাচারের কারণে কিন্তু ওই দুজনকে বাড়ি ছাড়তে হয়। তো পরবর্তীকালে বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, এবং অ্যাক্সিডেন্টটাও ছিল একটা অবিশ্বাস্যকর অ্যাক্সিডেন্ট, মানে যার কোনো ক্লু পাওয়া যায়নি, কেমন করে কি হয়েছে না হয়েছে ক্লু কিন্তু পাওয়া যায়নি, কেমন করে তার মারা গেছে তো ওই লোকটা আর কি। তো তারপর থেকে ওই বাড়িতে আর কেউই আসে না আর কি, যেরকম বাড়ি রয়েছে ঠিক সেরকমভাবেই পড়ে রয়েছে। এই হচ্ছে ওই বাড়ির ইতিহাস। এবার ওই ঘটনা ঘটার পর থেকে যেহেতু ওই মার মেয়ের কারোরই শান্তির কাজ করা হয়নি, সাধ্য শান্তি কিছু করা হয়নি, সেজন্য ওদের আত্মা কিন্তু দিনের পর দিন 10-12 বছর ধরে ওই বাড়িতেই, ওই ফ্ল্যাটের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে। এবার সেজন্য ওদেরকে কেউ বার করতে পারে না। যে আসে ওই বাড়িতে, যে উঁকি মারে, তাদেরকে কিন্তু ডেকে ডেকে ওখানে এসে মেরে দেয়। এটা হচ্ছে তাদের ব্যাপার।
এই হচ্ছে ফ্ল্যাটটার ঘটনা ছিল আর কি। এই ঘটনা বলার পর তান্ত্রিক থামে। এবার তারা আমরা সবাই যারা যারা ছিলাম সবাই শুনে রীতিমতো রীতিমতো চমকে গেছে এই ঘটনা শুনে। তারপরে সে তান্ত্রিক বলে যে কোনো ভয় নেই, এই ফ্ল্যাট আবদ্ধ, মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো চাপ নেই। হ্যাঁ, নিজেরা নিজেদের মতো থাকো, হ্যাঁ, কোনো ঝুট ঝামেলা করো না। আর মাঝে মাঝে একটু পুজো দেবে, নিজেদের বাড়িতে হোক বা ফ্ল্যাটে হোক পুজো দেবে, এই বলে সে তান্ত্রিক চলে যায়। তো তারপর থেকে আর কোনো রকম কোনো ঘটনা হয়নি। আমি আর রাতেরবেলা কোনো শব্দ শুনতে পাই না। আর যে বাবান, ও কিন্তু একবারে সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। তো এই হচ্ছে ওই ঘটনা। তারপর তো আমি চলেই এসেছিলাম, কলকাতায় চলে আসি। এখন আমি কলকাতায়, আমার চাকরির জন্য আমি কলকাতায় থাকি। তো এই হচ্ছে ঘটনা ছিল, যেটা আমি আমার যখন আমি কলেজে পড়তাম, কলেজ লাইফে রানীগঞ্জে ছিলাম, তখনকার এই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি ঘটে থাকে এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।